ভালো মানে কী আর বলবো, অনেক দিন ধরে সাংবাদিকতা আছেন শফিকুল, আরামবাগ টিভি। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছুই বলছি না, কিন্তু আমি এটুকু ভেবে দেখতে বলছি, যখন গোটা দেশ জুড়ে এরকম একটা ভয়ানক পরিস্থিতি হয়ে ওঠে, সেই সময় বাংলার একটা মিডিয়া যার লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, সেই মিডিয়ার কি প্রধান নিউজ এটা হয় যে সায়নী ঘোষ অসমে গিয়ে কি বলেছেন? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে কথা মুখে স্বাগতম। আর তার সাথে সাথে চিৎকার না করলেও একটা কথা কিন্তু বলতে হচ্ছে, তুই চিজ বাড়ি হ্যাঁ মাস্ত মাস্ত। কীরকম ব্যাপারটা আপনি দেখবেন, যে সময় 141 জন সাংসদের পদ খারিজ করে দেওয়া হয়েছে, গোটা সংসদ জুড়ে কোনো মানুষ নেই, যেন অদ্ভুত এক জরুরি অবস্থা। সেই বিরোধী শূন্য সংসদে যখন একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে যাচ্ছে, সেই সময় বাংলার মিডিয়া জুড়ে কিন্তু এক অদ্ভুত খেলা চলছে। সেটা হলো তৃণমূলী জুজুর ভয় দেখানোর খেলা। সেই খেলা এবং বিরোধী শূন্য সংসদ সব নিয়ে আজকে একটা ফাটাফাটি এপিসোডে আমি যাব, ফলে কেউ স্কিপ করবেন না। প্রথম কথা সজোরে বলে ফেলি, সেটা হলো যে এই প্রথম আমরা গণতন্ত্রের একটা অন্য ভাষা দেখলাম, যে ভাষাটা আগেও আমরা দেখেছি, কিন্তু এবার দেখলাম এ ভাষাটা যেন ভয়ঙ্করভাবে আমাদের গিলে খাচ্ছে। একদম অ্যানাকন্ডা সাপ যেমন দেখেছিলাম, সেই অ্যানাকন্ডা সাপের স্টাইলে সেই ভাষাটা আমাদের গিলে খাচ্ছে। সেটা হলো বিরোধী শূন্য সাংসদ। এবং যখন প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে এতজন সাংসদকে যে আপনি সাসপেন্ড করলেন, এর বিরুদ্ধে মানে এরপর কী হবে, তখন প্রধানমন্ত্রী বলছেন কুছ চিন্তা নেই, কুছ চিন্তা নেই বলেননি তিনি। তার মূল ব্যাপারটা হচ্ছে তাই যে ওটা নিয়ে ভাববেন না, বিজেপির লোকেরা পরের বার নির্বাচনে ওই 141টা সংসদে জিতে যাবেন। অদ্ভুত অদ্ভুত রাজার ওভার কনফিডেন্স। কিন্তু যে প্রশ্নটা ভয়ঙ্করভাবে রয়ে যাচ্ছে, গণতন্ত্র মানে তো হলো সংসদ, মানে তো হলো গণতন্ত্রের মন্দির। সেখানে বিরোধী দল থাকবে না, সেখানে বিরোধী দলগুলোর মধ্যে যুক্তিতর্ক, গল্প, দ্বন্দ্ব, তর্ক হবে না। সেই জায়গাটা কিন্তু আজকে মানে গোটা গণতন্ত্রের পরিষদ থেকে হারিয়ে যাচ্ছে। এবং যে বিলগুলো পাশ হচ্ছে, সে বিলগুলো নিয়ে তো প্রবল যুক্তিতর্কের আলোচনার দরকার আছে, যেমন ফৌজদারি দণ্ডবিধি ইত্যাদি। সেখানে আজকে সন্ত্রাসবাদের একটা নতুন সংজ্ঞা আনা হচ্ছে, এবং আলোচনার বিষয় হওয়া উচিত সবচেয়ে বেশি যে সন্ত্রাসবাদ বলতে কাকে বোঝায়, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। আমি সরকারের সমালোচনা করলাম, সরকারের কোনো কর্তার মনে হলো এই লোকটা সন্ত্রাসবাদী, আরবান নকশাল, সঙ্গে সঙ্গেই কি আমার হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হবে? আজকে এই বিষয়টা নিয়ে তো প্রবল জোরে আলোচনা হওয়ার দরকার আছে, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনাই হচ্ছে না। তার মানে সংসদের গণতন্ত্রের মূল আশ্রয়স্থল সংসদ ভবন এখন হয়ে উঠছে বিরোধী শূন্য একটা জায়গা। তাহলে এটা নিয়ে কোথায় আলোচনা হবে? সংসদে যদি এগুলো নিয়ে আলোচনা না হয়, সংসদকে যদি বিরোধী শূন্য করে দেওয়া হয়, তাহলে এটা নিয়ে কোথায় আলোচনা হবে? নিশ্চয়ই রাস্তায় ঘাটে হাটে বাজারে আলোচনা হবে। আর রাস্তায় ঘাটে হাটে বাজারে যদি এগুলো নিয়ে আলোচনা হয়, তাহলে কার সৌজন্যে এগুলো নিয়ে আলোচনা হবে? মিডিয়ার সৌজন্যে। কিন্তু দেখুন, সেই সময় বাংলা মিডিয়া জুড়ে এক অপূর্ব তৃণমূলী রূপকথাই বলবো, তৃণমূলী জুজু দেখানোর রূপকথা চলছে, যার ফলে কিন্তু একভাবে তৃণমূল কংগ্রেসই চ্যাম্পিয়ন হয়ে উঠছে। প্রথম কথা বলি, আমার ব্যক্তিগত কোনো অসুয়া নেই, তারা খুব ভালো মানে কী আর বলবো, অনেক দিন ধরে সাংবাদিকতা আছেন শফিকুল, আরামবাগ টিভি। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছুই বলছি না, কিন্তু আমি এটুকু ভেবে দেখতে বলছি, যখন গোটা দেশ জুড়ে এরকম একটা ভয়ানক পরিস্থিতি হয়ে ওঠে, সেই সময় বাংলার একটা মিডিয়া যার লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, সেই মিডিয়ার কি প্রধান নিউজ এটা হয় যে সায়নী ঘোষ অসমে গিয়ে কি বলেছেন? সায়নী ঘোষ অসমে গিয়ে কি বলেছেন, এবং সেখানকার নিউজের মূল জায়গা হচ্ছে আবার নাক কাটাতে তৃণমূল চলে গেল অসমে। তৃণমূলকে সমালোচনা করুন, অসুবিধে নেই, কিন্তু আজকে যে মানে সংসদ ভবনে প্রায় বিরোধী শূন্য অবস্থা রয়েছে, আজকে যে গ্যাসের দাম থেকে ওষুধের দাম হু হু করে বেড়ে গেছে, এগুলো নিয়েও তো দুটো একটা কথা বলুন। আজকে যে সন্ত্রাসবাদের একটা সংজ্ঞা তৈরি করা হচ্ছে, সেই সংজ্ঞা শফিকুল তো নিজে একবার জেলে গেছেন,
তিনি তো জানেন কিভাবে সাংবাদিকদের ফাঁসানো হয়, বিরুদ্ধ কণ্ঠস্বরদের ফাঁসানো হয়। আজকে যদি সন্ত্রাসবাদের সংজ্ঞাটা সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে বিরোধিতা মানেই হচ্ছে তুমি সন্ত্রাসবাদী, তাহলে তো গণতন্ত্র বলে আর কিছু থাকে না। ফলে গণতন্ত্রের প্রয়োজনে তো আজকে যে কথাগুলো বলা দরকার শফিকুলদের মুখ থেকে কিন্তু আমরা সে কথা শুনছি না। উল্টে যে কথা শুনছি, যে কথার কোনো প্রাসঙ্গিকতাই নেই। সায়নী ঘোষ কোথায় কি গেছেন, কোথায় কি গিয়ে কি বক্তব্য রেখেছেন, সেটা কি আদেও কোনো নিউজ হওয়ার বিষয় নাকি? কোথায় তৃণমূল কংগ্রেস কোন হিল কাউন্সিলে নির্বাচন লড়তে গেছে, তাতে কি সেটা নিউজ হওয়ার বিষয়? তাতে এটা নিউজ হওয়ার বিষয়? বিজেপি আজকে মণিপুর বা মিজোরামে কোনো একটা পঞ্চায়েত সমিতির নির্বাচনে লড়তে যাবে, সেটা কি বাংলার কোনো একটা নিউজ হওয়ার বিষয়? বাংলার কি সেটা মুখ্য ইস্যু? বাংলার তো মুখ্য ইস্যু আজকে 100 দিনের কাজের প্রকল্পের টাকা কেন বাংলাকে দেওয়া হবে না। বাংলার তো আজকে মুখ্য দিনের ইস্যু, মানে মুখ্য ইস্যু হওয়া উচিত, যেটা নিয়ে মীনাক্ষীর আজকে পথে রয়েছেন। ইনসাফ যাত্রা থেকে যে কথা উঠে আসছে কিছুটা হলেও, যে আমাদের কিন্তু অবশ্যই দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, অবশ্যই সাধারণ মানুষের হাতে দুহাতে কাজ চাই, অবশ্যই সাম্প্রদায়িকতা মুক্ত একটা জায়গা চাই। এখানে একটা প্রশ্ন থাকতেই পারে। অনেকেও বলছেন যে মীনাক্ষী যখন আক্রমণ করবেন, তৃণমূলকেও যতটা আক্রমণ করতে হবে। 10 মিনিট 5 মিনিটের লজিকে যাব না যে তৃণমূলকে 5 মিনিট বলবে মীনাক্ষী, বা আবার বিজেপিকে 5 মিনিট বলবেন, এই লজিকেই আমি যাব না। আমি বলবো তৃণমূলকেও যেভাবে ভয়ঙ্কর আক্রমণ করতে হবে মীনাক্ষীদের, আজকে কিন্তু বিজেপিকে তার থেকে অনেক বেশি আক্রমণ করতে হবে। এটা তো একটা প্রশ্নের জায়গা। কিন্তু দেখুন, এই ইস্যুগুলো মীনাক্ষীদের রাজপথে থাকা থেকে আরম্ভ করে বাংলার 100 দিনের কাজের প্রকল্পের ইস্যু বা জাতীয় ইস্যু, যে সংসদে আজকে কোনো কথা কেউ বলছে না। সংসদ যেন একটা অদ্ভুত মরুভূমি হয়ে রয়েছে, অদ্ভুত যেন একটা অদ্ভুত ভূতের গল্পের মতো, ভূতের বাড়ির মতো বিষয়। ভূতের গল্পে যেরকম আমরা দেখি, মানে একদম গোটাটাই সাইলেন্স, সেই অদ্ভুত নীরবতার ভাষা যখন গোটা সংসদ ভবনকে ঘিরে ধরছে, বিরোধী শূন্য গণতন্ত্রের ভাষা যখন ঘিরে ধরছে, সেগুলো নিয়ে এখানকার মিডিয়া কোনো কথা বলবে না। আরেকটা অপূর্ব চ্যানেল, আমি নাম নেব না সেই চ্যানেলটার, সেই চ্যানেলটা কি হঠাৎ বিজেপি কথা, তার সাথে একটা যদি লাগিয়ে নিন, হঠাৎ যদি বিজেপি কথা, আমার দেওয়া নাম। সেই চ্যানেলে কি বলা হচ্ছে, সেই চ্যানেলে বলা হচ্ছে যে বায়রন বিশ্বাস সাগরদিঘি মডেল থেকে বেরিয়ে গিয়েছিলেন তৃণমূলী মডেলের আশায়। আজকে তার বা সাগরদিঘির সেই বিধায়ক ফাঁপড়ে পড়ে গেছেন, তার বাড়িতে আয়কর হানা হয়েছে, এবং সেটা নিয়ে একটা বিরাট যেন একটা কী বলবো, প্রবন্ধের মতো একটা বিষয়, একটা অদ্ভুত বাংলায় একটা প্রবন্ধের মতো একটা বিষয়। যেন বাজারের ফর্দ, বাজারে যেভাবে ফর্দ লেখা হয় 5 কিলো চাল, 2 কিলো ডাল, 3 কিলো তেল, তেমনি সেখানে সব জায়গায় তৃণমূল 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 তৃণমূল। 5 কিলো ডালের জায়গায় তৃণমূল, 3 কিলো তেলের জায়গায় তৃণমূল, 2 কিলো পেঁয়াজের জায়গায় তৃণমূল, 1 কিলো আলুর জায়গায় তৃণমূল 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 তৃণমূলেই যেন একটা নামাবলী। তাহলে আসল ইস্যুগুলো নিয়ে এরা কবে কথা বলবেন? আসল ইস্যুগুলো বাংলার নিশ্চয়ই বায়রন বিশ্বাসের বিষয়টা একটা ইস্যু, কিন্তু তার থেকেও তো বড় ইস্যু বাংলায় 100 দিনের কাজের প্রকল্পে যে মানুষগুলো আজকে টাকা পায়নি, যারা একটু তাকিয়ে আছে কালকের খাবারের জন্যে। এই যে ভয়ঙ্কর শীত রয়েছে, যেখানে আমাদের গায়ে তাও একটা জ্যাকেট রয়েছে, একটা সোয়েটার রয়েছে, আজকে রাস্তায় পথ শিশুদের একবার কথা ভাবুন তো, যে প্রচুর ছেলে মেয়ে এই শীতে কনকনে ঠান্ডায় কুঁকিয়ে যাচ্ছে, সামান্য একটা সোয়েটারও নেই। সেই সমস্ত মানুষগুলোর মা বাবারাই তো 100 দিনের কাজের প্রকল্পে কাজটা করে, তাদের টাকাটা কেন বন্ধ হলো না? বায়রন বিশ্বাস ওখানে ভয়ঙ্করভাবে আছে। সে কিসের আশায় কোন জায়গায় গেছিল? আশার ছলনে ভুলি হয়েছিল, না আশার চোরাবালিতে ডিগবাজি খেয়েছিল বায়রন বিশ্বাস? সেটা নিয়ে প্রচুর সন্দর্ভ আছে, সেটা নিয়ে প্রচুর আলোচনা আছে, কিন্তু বাংলার দাবি নিয়ে কোনো কথা নেই। এই যে বিরোধী শূন্য সংসদ হয়ে গেছে, সেখানে যে নানা বিল বিরোধীদের কোনো অনুমোদন ছাড়াই পাশ হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় কথা বিতর্ক ছাড়াই পাশ হয়ে যাচ্ছে, সেটা নিয়েও কোনো কথা নেই। তাহলে অদ্ভুত না? একদিকে গণতন্ত্রের মন্দিরে বিরোধীরা নেই, আরেকদিকে
সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যমের সাথে আমাদের প্রতিদিন কিছু না কিছু যোগাযোগ হয়, সেই সংবাদ মাধ্যমগুলোতেও প্রকৃত কোনো বিরোধী ভাষা নেই। আর এর ফলে আপনি বলবেন যে ভাই খুব গায়ে লাগছে তৃণমূল কংগ্রেসকে বলা হচ্ছে বলে তোমার, না, এর ফলে আমরা দেখছি তৃণমূলকেই ক্রমশ এরা সুপার হিরো বানানোর একটা প্ল্যান নিয়েছে। সায়নী ঘোষের তিনি কোথাও একটা গেছেন, কোনো একটা অকিঞ্চিতকর নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে গেছেন, সেটাকে যদি ফুলিয়ে ফাঁপিয়ে আমি বিরাট একটা প্রচার করে দিই, তাহলে সায়নী ঘোষের সমালোচনার নাম করে, তাহলে আসল সুবিধে কার হয় আপনি একটু বুঝুন, তাহলেই তো বুঝতে পারবেন। আজকে বায়রন বিশ্বাসের ইস্যুটা নিয়ে হয়তো 2 মিনিট কথা বলা যায়, কিন্তু সেটাকে যদি আমি টেনে লম্বা করে একটা ভয়ঙ্কর কিছু করে দিই, তখন সাধারণ মানুষের কাছে কী মনে হবে, রাজনীতি বলতে যেন বায়রন বিশ্বাসী হিরো হয়ে উঠবে। বায়রন বিশ্বাসের ঘটনাটা তো সেই অর্থে বিরাট কোনো ঘটনা এই মুহূর্তে নয়। সাগরদিঘি মডেল তিনি যখন থেকেই পরিত্যাগ করেছেন, গোটা বাংলার রাজনীতিতে বায়রন বিশ্বাস একভাবে একটা অবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। সেই অবিশ্বাসের প্রতীককে আজকে গ্লোরিফাই করা হচ্ছে, যাকে বাংলার মানুষ হয়তো এমনিই রিজেক্ট করতেন। সেই বিষয়টার গায়ে আজকে কিন্তু তারা নতুন করে এশিয়ান পেইন্টসের রং লাগাচ্ছেন, যাতে করে বায়রন বিশ্বাসকে একটা চকচকে বিষয় হিসেবে তুলে ধরা যায়। তাহলে এটা কিসের গণতন্ত্রের ভাষা? আমার প্রশ্নটা হচ্ছে, মিডিয়া তো একটা নিজস্ব ভাষা তৈরি করবে, সেখানে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আপনি যে দলেরই সমর্থক হন, আপনার তো নিজস্ব একটা মস্তিষ্ক থাকবে, আপনার তো নিজস্ব একটা যুক্তিবোধ থাকবে। সেই যুক্তিবোধটাই কিন্তু গোটা ব্যাপারটা থেকে হাওয়া হয়ে যাচ্ছে। আর এই যুক্তিবোধ যত হাওয়া হচ্ছে, তত কিন্তু উগ্র চিৎকার বাড়ছে। কীরকম উগ্র চিৎকার? আপনি বিজেপির কয়েক বছর আগের ক্যাম্পেইনগুলো লক্ষ্য করলেই দেখতে পাবেন, তারা প্রথম কিন্তু বলেছিল কংগ্রেস মুক্ত ভারত করতে হবে। কেন কংগ্রেস মুক্ত ভারত? কংগ্রেস যে খুব ভালো দল, খুব ঐতিহাসিক অনেক কাজ করেছে, তা বলছি না, কিন্তু গণতন্ত্রে তো প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকার অধিকার রয়েছে। তাহলে হঠাৎ এই ধরনের কথা কেন এলো, কংগ্রেস মুক্ত ভারত তৈরি করতে হবে? এবং তারপর থেকেই দেখলাম বিজেপির এই ট্র্যাপে সব দলই কম বেশি পা দিল, এবং সবাই বলতে লাগলো বিরোধী শূন্য গণতন্ত্রের কথা। আরে বিরোধী শূন্য যদি গণতন্ত্র হয়, তাহলে সংসদ ভবন রাখার দরকার কি? তাহলে সংসদীয় ব্যবস্থা রাখার দরকার কি? তাহলে হিটলারি শাসনই তো ওয়েলকাম ছিল। যারা কথায় কথায় মার্ক্সবাদের মার্ক্সবাদের একবার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেন, তারাও এ বিষয়ে চুপচাপ থেকে যান। মার্ক্সবাদী দলগুলো কখনো এই কথা বলেনি যে গণতন্ত্রে অন্য দল থাকবে না। সোভিয়েত ইউনিয়নও তার প্রথম যুগের কাজে এ কথা বলেনি। একটা বিশেষ পরিস্থিতিতে সেই বিষয়টা এসছিল। তাহলে ভাবুন কি অদ্ভুত একটা জায়গা এরা সবাই মিলে তৈরি করে দিচ্ছে। সংসদীয় গণতন্ত্রের ভেতরেই আজকে কিন্তু গণতন্ত্রের কণ্ঠস্বরগুলোকে চেপে দেওয়া হচ্ছে, এবং এমনভাবে চাপা হচ্ছে যে প্রধানমন্ত্রী বলেই দিচ্ছেন যে ওই 141 জনকে নিয়ে ভাবতেই হবে না। তাদের কেন সাসপেন্ড করা হলো, সেটা ঠিক কি ভুল, তার মধ্যে যুক্তি না তর্ক আছে, সেটা নিয়ে ভাবতেই হবে না। কেন ভাবতে হবে না? কারণ আমাদের লোকেরা তো সব জিতে যাবে। আপনাদের লোকেরা যদি ওই 141টা আসনেও জিতে যায়, তাহলেও কি এটা মানতে হবে যে আপনাদের নীতিমালা ঠিক ছিল, আপনাদের যুক্তি ঠিক ছিল? সেদিন যদি রামমোহন রায় যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন, সেদিন যদি গণভোট করা হতো, বলা যায় না, হয়তো যারা সতীদাহকে সমর্থন করছিল তারা এক ভোটে হলেও জিতে যেতে পারত। আর তারা যদি জিতেও যেত, তাহলেও কি সতীদাহ প্রথা সমর্থনযোগ্য হতো? ফলে আপনি কিন্তু এই প্রধানমন্ত্রী কিন্তু এড়িয়ে গেল বিষয়টা যে 141 জনকে কেন বরখাস্ত করা হলো, সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে তিনি এড়িয়ে গেলেন এ কথা বলে যে আমাদের লোকেরা ওই আসনগুলোতে জিতে যাবে। এখানেই তো মিডিয়ার প্রশ্ন করা উচিত ছিল, মিডিয়া কী জন্যে থাকবে? শুধু কিছু জুজুবুড়ি দেখানোর জন্যে, ওই দেখো তৃণমূলী জুজু, ওই দেখো সিপিএম জুজু, ওই দেখো বিজেপি জুজু, নাকি প্রকৃত সত্যটা তুলে ধরার জন্যে? আর এই প্রকৃত সত্যের ধারে কাছে এই ন্যারেটিভ, এই চ্যানেলগুলো আমাদের নিয়ে যায় না। ফলে আজকে কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে যে আজকের মূল ইস্যুটা কি? বায়রন বিশ্বাস। আচ্ছা, বায়রন বিশ্বাস তৃণমূলে গেল, তাতেও আমার কি এসে যায়? কিন্তু 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়ে গেলে,
জিনিসপত্রের দাম হই হই করে বেড়ে গেলে, আমার ছেলেটা চাকরি না পেলে, আমার ছেলেটার জায়গায় আমার যোগ্য ছেলেটার জায়গায় অন্য অযোগ্য লোক চাকরি পেয়ে গেলে সেটা একটা বড় ইস্যু হয়। সেগুলো নিয়ে কিন্তু মিডিয়া একদম মরা কুমিরের মতো হয়ে আছে। সে আমার এক বন্ধু কোথায় যেন একটা গেছিলো সুন্দরবনে গিয়ে দেখছে একটা কুমির, সে কি নড়েও না চড়েও না, একদম বসে আছে আর শুধু খাচ্ছে, বসে আছে আর খাচ্ছে। তা সেটা দেখে তো সেই বন্ধুর মনে হচ্ছিল কি প্লাস্টিকের কুমির। তাই মরা কুমির হয়ে গেছে এখন আমাদের চারপাশের রাজনীতি। তাই মরা কুমিরকে জাগানোর কাজ তো মিডিয়া করে, উল্টে দেখা যাচ্ছে মিডিয়াও সেই একই সুরে তাল মিলিয়ে যাচ্ছে। ফলে জনগণের কাছে যে ইস্যুগুলো নিয়ে ভীষণভাবে জনগণের কথা বলা উচিত ছিল সে কথাগুলো বলা হচ্ছে না। হ্যাঁ, একমাত্র কথামুখের মতো চ্যানেল সে কথাগুলো খুব সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও আমরা বলছি, বারবার বলছি, এবং তার সাথে সাথে আপনাকেও বলছি একটু উদ্যোগী হতে, একটু হাতটা বাড়াতে, যাতে করে এই ধরনের কথাবার্তাগুলো আগামী দিনে শক্তি অর্জন করতে পারে। সুতরাং হই হই করে কথামুখ সাবস্ক্রাইব করুন। এই অনুষ্ঠানটাকে ভালো লাগলে প্রচুর বন্ধুর মধ্যে এই অনুষ্ঠানটা ছড়িয়ে দিন। আজকের অনুষ্ঠান ভালো লাগলে আমাদের ইউটিউবে থ্যাঙ্কস জানান, এবং অবশ্যই যদি সম্ভব হয় এই চ্যানেলটির মেম্বারশিপ নিন। এই বলে এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, এবং তার সাথে একটা বিষয়ও রাখছি, আপনাদের যদি শীত নিয়ে কোনো লেখা থাকে, ছড়া, কবিতা বা কোনো অসাধারণ, আপনারা যদি কেউ ছবি তোলেন, আশা রাখছি আপনারা সবাই অসাধারণই ছবি তুলবেন, সেগুলো আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। যে লেখাগুলো আমাদের ভাল লাগবে, এই ইউটিউবে বসেই সেই লেখা বা সেই ছবিটা আমি আরও বহু বন্ধুর সঙ্গে শেয়ার করে নেব। এই বলে এখানেই শেষ করলাম। জয় গুরু, এনজয় গুরু, আল্লাহ হাফিজ, আবার দেখা হচ্ছে।